মামলা সিআর ফরম্যাটে হয় সেটাও তদন্তে প্রেরণ করা যায় 202 ধারায়। এই মামলাটা যদি জিআর ফরম্যাটে হয় সেটাও সেটা তদন্ত হবে 156 ধারায়। আর যদি একটা মামলা জিডির মাধ্যমে হয়, কোনো জিডি করা হয়, সেই জিডির কাজটাকেও কি করা যায়, তদন্তে প্রেরণ করা যায়। তদন্ত কার্যক্রম নিয়ে আমরা আজকের সেশনে শুরুতে একটু আলাপ করব। তদন্ত কার্যক্রম, তদন্ত কে করতে পারে? তদন্ত কার্যক্রম করতে পারে পুলিশ অথবা যে কোনো ব্যক্তি, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যাকে তদন্তভার অর্পণ করবেন তা সেই তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তাহলে পুলিশে যে তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হবে এমন না, যে কোনো ব্যক্তিও চাইলে তদন্ত, যেমন একটা স্কুলের কার্যক্রম একজন স্কুল শিক্ষকের তদন্ত বা হেডমাস্টারকে তদন্ত কার্যক্রম পরিচালনা দেওয়া যেতে পারে। তাহলে তদন্ত কার্যক্রম যে কেউ করতে পারে যিনি অনুমতি প্রাপ্ত। জিআর মামলার ক্ষেত্রে করবে পুলিশ, জিডির ক্ষেত্রে করবে পুলিশ, সিআর মামলার ক্ষেত্রে ডিপেন্ড করে আদালত কার কাছে তদন্ত। এখন এই যে তদন্ত কার্যক্রম যে পরিচালিত হবে কিভাবে, এই বিষয় নিয়ে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেই ফৌজদারি কার্যবিধির তদন্ত কার্যক্রম নিয়ে কথা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির সেকশন 157 থেকে 173 বি পর্যন্ত, তদন্ত রিপোর্ট পর্যন্ত। এর বাইরে আরো দুইটা সেকশন আছে যেটাও তদন্তের রিলেটেড, 174 থেকে 176, এগুলো তদন্তের সাথে কানেক্টেড বিষয়। যাই হোক, আমরা একটু 157 থেকে আলাপ করি। দেখেন 157 বলছে একটা অভিযোগ ছাড়া, অর্থাৎ একটা এফআইআর ছাড়া কখন পুলিশ তদন্ত করতে পারে। 157 ধারায় বলছে যে পুলিশ যদি আমলযোগ্য কোনো অপরাধের ইনফরমেশন পান, তাহলে ইনফরমেশন পেয়ে সন্দেহের ভিত্তিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারে। তাহলে পুলিশ কি করতে পারে? আমলযোগ্য অপরাধের বিষয়ে তার সন্দেহ থেকে তিনি তদন্ত কার্যক্রম করতে পারেন সেকশন 157 অনুযায়ী। এখন এই কার্যক্রম যদি পরিচালনা করে তাহলে তিনি, তার একটা ডায়েরি আছে, এখানে লিপিবদ্ধ করে লিখবেন যে কেন তিনি তদন্তে যাচ্ছেন, এবং তিনি তদন্ত কার্যক্রম পরিচালনা করে যদি দেখে যে আমলযোগ্য অপরাধ হয়েছে তাহলে তিনি পরবর্তীতে সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করে মামলা পরিচালনা করতে পারেন। আচ্ছা, তাহলে সন্দেহের যদি প্রশ্ন আসে, শুধু সন্দেহের ভিত্তিতে তদন্ত কার্যক্রম পুলিশ কত ধারা অনুযায়ী করতে পারে? সিআরপিসির 157 অনুযায়ী। কোন অপরাধের সন্দেহ থাকতে হবে? আমলযোগ্য অপরাধের সন্দেহ, নট যে কোনো অপরাধের, আমলযোগ্য অপরাধের। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে তদন্ত কার্যক্রম পরিচালনা করে, এই তদন্ত কার্যক্রম পরিচালনা পুলিশ কি কাজ করে? যে অভিযোগটা আসলো সেই অভিযোগের তদন্ত কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে তার সত্যতা নির্ধারণ করা। যে অভিযোগটা আসছে এই অভিযোগটা সত্য কি মিথ্যাটা নির্ধারণ করা হচ্ছে তদন্ত। এখন এটা কিসের ভিত্তিতে নির্ধারণ করবে? সাক্ষীর ভিত্তিতে, ঘটনাস্থলে যারা ছিল, যেটা দেখেছে, যেসব বিষয় জব্দ হয়েছে, এইগুলোর বিষয়। এখন এই পুলিশ যে লিখিত আকারে সাক্ষী তলব করতে পারে সেকশন 160। তাহলে পুলিশ লিখিতভাবে যে কোনো ব্যক্তিকে তলব করতে পারে কিসের জন্য? তদন্ত কার্যক্রমের সহায়তার জন্য বা তদন্ত কার্যক্রমের সহায়তা করার জন্য। এখন যে বিষয়, এই পুলিশের কাছে এসে কোনো ব্যক্তি যে বক্তব্যটা দিল সেই বক্তব্যটা রেকর্ড হবে কত দ্বারায়? বলছে এই পুলিশের কাছে এসে যে বক্তব্য প্রদান করা হলো, পুলিশ সাক্ষীর জবানবন্দি, পুলিশের সামনে যারা সাক্ষী দিল সেই পুলিশ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করবেন 161 ধারা অনুযায়ী। জবানবন্দি রেকর্ড করবে 161। তবে এই যে সাক্ষীর জবানবন্দি রেকর্ড করবে, এখানে পুলিশ কি করবে, যে তিনি যদি কোনো বক্তব্য দিতে অস্বীকার করেন তাহলে এটাকে দিতে তিনি বাধ্য করতে পারবেন। তাহলে সাক্ষী যে সকল বক্তব্য দিতে চাইবে শুধুমাত্র তার সেই সকল বক্তব্যই গ্রহণ করে। এই যে 161 ধারার জবানবন্দিতে এখানে স্বাক্ষর করবে কে? বলছে 161 ধারার জবানবন্দিতে স্বাক্ষর কে করবে এটা নিয়ে বলছে সেকশন 162। এখানে বলছে স্টেটমেন্ট টু পুলিশ নট বি সাইন, স্টেটমেন্ট টু পুলিশ নট বি সাইন, অর্থাৎ পুলিশের কাছে যে স্টেটমেন্টটা দেওয়া হবে এই স্টেটমেন্টে পুলিশ স্বাক্ষর গ্রহণ করবে না। তাহলে এই যে 161 ধারার যে জবানবন্দিটা নিবে এখানে স্বাক্ষর করবে কে? স্বাক্ষর করবে শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তা, তদন্তকারী, নট আপনার যিনি জবানবন্দি দিয়েছেন পুলিশের কাছে তার স্বাক্ষর করার এখানে দরকার নাই বা তিনি স্বাক্ষর করবেন।
বুঝতে পেরেছেন কি? ঠিক আছে, আচ্ছা। এখন পুলিশের কাছে যখন এই 161 ধারার জবানবন্দি দেয়, এই সময় অনেক সময় দেখা যায় এই পুলিশের কাছে কেউ কেউ তার অপরাধ স্বীকার করতে চায়। তাহলে যদি কেউ পুলিশের কাছে এই তদন্ত কার্যক্রমে গিয়ে পুলিশ দেখেন যে তার সামনে কেউ অপরাধ স্বীকার করতে চাচ্ছেন, তাহলে পুলিশ কি কাজ করবে এই বিষয় নিয়ে বলছে সেকশন 164-তে। এতটুকু বুঝেছেন আশা করি। সেকশন 164 দ্বারাই বলেছে বা ধারা 164-তে বলেছে যদি এটাকে বলা হয় দোষ স্বীকার, বা যেটাকে আমরা বলে থাকি কনফেশনাল যে স্টেটমেন্ট আছে, সেই কনফেশনাল স্টেটমেন্ট লিপিবদ্ধের পদ্ধতি বলছে সেকশন 164। তাহলে আমরা একটু দেখি সেকশন 164 নিয়ে আলাপ করি। দেখেন, এখন এই সেকশন 164 যে কার্যক্রম, এই কার্যক্রমটা কখন পরিচালিত হবে? এটা কি তদন্তের আগে হবে, তদন্তের পর্যায়ে হবে, নাকি মামলার যে কোনো পর্যায়ে হবে? এই বিষয় নিয়ে আমরা সেকশন 164 কার্যক্রমটা হতে হবে তদন্তের পর্যায়ে, তদন্তের যে কোনো পর্যায়ে। তাহলে সেকশন 164 কার্যক্রম হবে তদন্তের যে কোনো পর্যায়ে হতে পারবে, যে কোনো পর্যায়ে। তবে বিচার বা অনুসন্ধানের পূর্বে হতে হবে, বিচার বা অনুসন্ধানের পূর্বে। একবার যদি পুলিশ তদন্ত রিপোর্ট জমা দিয়ে দেয়, তাহলে 164 ধারার যে জবানবন্দি বা যেটাকে আমরা বলেছি কি দোষ স্বীকার, এই দোষ স্বীকার রেকর্ড করার আর সুযোগ নাই। তাহলে তদন্ত যখন পুলিশ চলমান থাকবে বা যে তদন্ত চলমান থাকবে, এই সময় যদি কোনো ব্যক্তি তার দোষ স্বীকার করতে চায়, পুলিশ এটাকে 161 দ্বারা রেকর্ড করবে। পুলিশ এটাকে সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে, ওই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট তখন 164 ধারা অনুযায়ী রেকর্ড। এখন প্রশ্নটা হলো, ম্যাজিস্ট্রেট তো অনেক ক্যাটাগরির আছে, কোন ম্যাজিস্ট্রেট এটাকে রেকর্ড করতে বলা হয়েছে? এটাকে কে রেকর্ড করবে? 164 ধারার জবানবন্দি রেকর্ড করবে বলছে প্রথম শ্রেণীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যেটাকে আমরা এমএম বলে থাকি, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেকর্ড করতে পারবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যিনি আছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এটাকে রেকর্ড করতে পারবে। আর তৃতীয়ত বলা হয়েছে যে সরকার কর্তৃক যদি কোনো সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকে বিশেষভাবে ক্ষমতা প্রদান করা হয়, তিনিও রেকর্ড করতে পারবেন। সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আছেন, সেই সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটও এটাকে রেকর্ড করতে পারবে। এখন এই যে 164 ধারার জবানবন্দি রেকর্ড করবে, এই 164 ধারার জবানবন্দি রেকর্ড করার কিছু পদ্ধতি আছে। এই 164 ধারার জবানবন্দি রেকর্ড করার কিছু পদ্ধতি আছে, যেটা 164 ধারায় বলা, আর একটা হচ্ছে 364 ধারায়। তাহলে মনে রাখবেন যে 164 ধারার জবানবন্দি, এই যে 164 ধারার যে জবানবন্দিতে রেকর্ড হবে, এটা হচ্ছে মূলত 364 ধারার যে বিধান আছে, 364 ধারার যে বিধান আছে, সেই বিধান আলোকে রেকর্ড হবে। এখন আমরা একটু দেখি যে 164 ধারার জবানবন্দি যদি রেকর্ড করতে হয়, তাহলে ম্যাজিস্ট্রেটকে কি কি বিধান মান্য করতে হয়, ম্যাজিস্ট্রেটের আসলে কার্যক্রমটা কিভাবে পরিচালিত করতে হয়। তাহলে আমরা একটু দেখি 164 ধারার জবানবন্দিটা কিভাবে রেকর্ড করে। আপনাদের কাছে যদি বেয়ার অ্যাক্ট থাকে তাহলে 164 ধারা চলে যেতে পারেন। আমরা এখান থেকে একটা ইনগ্রেডিয়েন্টস দেখবো, বাকিগুলো 364 ধারা থেকে দেখবো যে কি 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 করতে পারে। দেখেন, প্রথমে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কখন এটা লিপিবদ্ধ করবেন। বলছে আহ যে এটা অলরেডি আলাপ করেছি। দেখেন, 3, স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিকারীকে বুঝিয়ে দিবেন তিনি স্বীকারোক্তি করতে বাধ্য নয়, তিনি যেটা করতে চাচ্ছেন সেটা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। স্বীকারোক্তিকারী জিজ্ঞাসাবাদ করে স্বেচ্ছামূলক করা হচ্ছে বলে যুক্তিসঙ্গত বিশ্বাস না করা পর্যন্ত ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করবে না। তাহলে ম্যাজিস্ট্রেটের প্রথম কাজ যখন 164 ধারা জবানবন্দি লিপিবদ্ধ করবে, প্রথম কাজ হচ্ছে এই ম্যাজিস্ট্রেট যিনি সতর্ক করা, তাকে সতর্ক করা। তাকে বলতে হবে যে তিনি এটাকে কি নয়, বাধ্য নয়। তারপর বলতে হবে এটা সাক্ষ্য হিসেবে তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, সাক্ষ্য হিসাবে ব্যবহার হতে পারে। এগুলো শেষ হওয়ার পরেও ম্যাজিস্ট্রেট যতক্ষণ পর্যন্ত না এটা মনে করা যেটা স্বেচ্ছামূলক হচ্ছে, স্বেচ্ছামূলক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রেকর্ড করবেন না। বুঝতে পেরেছেন? তাহলে ম্যাজিস্ট্রেটের প্রথম কাজ তাকে সতর্ক করে দেয়া, তারপর তিনি বাধ্য নয় এটা বলা, সাক্ষ্য হিসেবে এটা তার বিরুদ্ধে ব্যবহার করা হবে, এটা তাকে সতর্ক করা। এরপরেও যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে না, তারপরেও সেটা তিনি স্বেচ্ছায় বলছেন না, তাহলেও তিনি এটাকে রেকর্ড করবেন। যখন তিনি মনে করবেন যেটা স্বেচ্ছামূলক হচ্ছে, তখন ম্যাজিস্ট্রেট লিখবে।
ম্যাজিস্ট্রেট এই 164 দ্বারা জবানবন্দিটা লিপিবদ্ধ করে 364 দ্বারা নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিচে স্বাক্ষর করবেন, যে ব্যক্তি জবানবন্দি দিবেন এই ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করবে। এভাবে 164 দ্বারা জবানবন্দি গ্রহণ করা হয়। এই 164 দ্বারা যে জবানবন্দিটা আছে তাকে বলা হয় জুডিশিয়াল কনফেশন। তাহলে 164 দ্বারা যে জবানবন্দিটা রেকর্ড হয় এটাকে বলা হয় জুডিশিয়াল কনফেশন। জুডিশিয়াল কনফেশন, ঠিক আছে? তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? 164 ধারা থেকে যে বিষয়গুলো বললাম প্রিলির জন্য এতটুকু জানলেই চলবে। এটা যদি বোঝা যায় তাহলে আমরা একটু সামনে অগ্রসর হব, আমরা দেখার চেষ্টা করব, অন্যান্য বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে পেরেছেন কিনা? ওকে, তাহলে এখন একটু আমরা সামনে অগ্রসর হই। আচ্ছা, তল্লাশি কার্যক্রম যে পরিচালিত হয়, তাহলে পুলিশ যে তল্লাশি করতে পারে সেই পুলিশের তল্লাশি করার যে ক্ষমতা দেওয়া হয়েছে, জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে এই পুলিশের তল্লাশি করার ক্ষমতা প্রদান করা হয়েছে সেকশন 165 দ্বারায়। তাহলে পুলিশ যদি তদন্ত কার্যক্রমে যায়, পুলিশ যে তদন্ত কার্যক্রম করার পরে তার যদি মনে হয় যে তাকে তল্লাশি করার মতো যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে পুলিশের যে তল্লাশির ক্ষমতা, এই তল্লাশির ক্ষমতা প্রদান করা হয়েছে সেকশন 165 ধারায়। আচ্ছা, এরপর আমরা যে গুরুত্বপূর্ণ সেকশনটা দেখবো সেটা হচ্ছে সেকশন 167। দেখেন, এই যে আমরা দেখলাম যে 164 দ্বারা যে জবানবন্দিটা রেকর্ড হবে, এই জবানবন্দিটা রেকর্ড হবে তদন্তের পর্যায়ে। তদন্ত রিপোর্ট দিয়ে দিলে 164 দ্বারা জবানবন্দি রেকর্ড হবে না। আবার আপনারা আর একটা শব্দের সাথে পরিচিত আছেন, সেটা হচ্ছে রিমান্ড। তাহলে যদি কাউকে রিমান্ডে নিতে হয়, এই রিমান্ডও কিন্তু তদন্ত রিপোর্টের আগে, অর্থাৎ তদন্তের পর্যায়ে নিতে হবে। মানে এই রিমান্ডের যে বিধান আছে এটা নিয়ে কথা বলা হয়েছে 167 দ্বারায়। 167 দ্বারায় যে শর্তটা সেটা হচ্ছে দুইটা পয়েন্ট আছে। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে তদন্ত কার্যক্রম যদি 24 ঘন্টার মধ্যে শেষ না হয়, তাহলে পুলিশ যখন কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে, বিনা পরোয়ানায় গ্রেফতার করার পরে গ্রেফতার করার পরবর্তী 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ না হয়, 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ না হয়, তখন পুলিশ কর্মকর্তা এই 167 ধারা অনুযায়ী তিনি কি করতে পারেন? রিমান্ডে চাইতে পারেন। তবে এই রিমান্ডে চাইতে হলে তাকে নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করে রিমান্ডে চাইতে হবে। যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন তিনি 167 সাবসেকশন 2 অনুযায়ী তিনি সর্বোচ্চ 15 দিনের জন্য রিমান্ডে প্রেরণ করতে পারেন। এখানে রিমান্ড বলতে 15 দিনের জন্য পুলিশ হেফাজতে, 15 দিনের জন্য তিনি কি করতে পারেন? রিমান্ডে প্রেরণ করতে পারেন, বা যেটাকে আমরা বলে থাকি পুলিশ হেফাজতে আটক রাখার নির্দেশ দিন। পুলিশ হেফাজতে যেটাকে আমরা রিমান্ড বলি, আটক রাখার নির্দেশ দিতে পারেন, রাখার নির্দেশ। তাহলে এটা সর্বোচ্চ কতদিন? 15 দিন। 15 দিনের অতিরিক্ত যদি দিতে হয়, তাহলে 15 দিনের অতিরিক্ত দিতে হলে আর পুলিশের কাছে দেয়া যাবে না। তাহলে আমরা কি করতে পারবো? যিনি ম্যাজিস্ট্রেট আছেন বা যেটাকে আমরা বলে থাকি জুডিশিয়াল কাস্টডি, সেই জুডিশিয়াল কাস্টডিতে আমরা রাখার সুযোগ আছে, কিন্তু পুলিশের কাছে 15 দিনের পরে আর রাখার সুযোগ নাই। এখন এই যে যখন এটা হবে, যেটাকে আমরা বলে থাকি রিমান্ড কার্যক্রম যখন পরিচালিত হয়, এই রিমান্ড কার্যক্রম পরিচালিত হওয়ার পরে যে কাজটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে সেকশন 167(2)(a এই ধারাটা যুক্ত করা হয়েছে। এই ধারায় যে বিষয়টি ইনক্লুড করা হয়েছে
এখানে বলা হয়েছে রিমান্ডের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার বিধান। তাহলে 167-2 এখানে বলছে স্বাস্থ্য পরীক্ষার কথা বলছে, স্বাস্থ্য পরীক্ষা। তাহলে রিমান্ড যখন নেওয়া হবে, যদি প্রিলির জন্য এতটুকু ইম্পর্টেন্ট, রিমান্ডের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা যে বিধান এটা কত দ্বারায় আছে, 167-2 আছে। এই রিমান্ডের ক্ষেত্রে যখন স্বাস্থ্য পরীক্ষা হবে, এই স্বাস্থ্য পরীক্ষা রিমান্ডে নেওয়ার পূর্বে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারবে, আবার রিমান্ড থেকে যখন ফেরত আসবে, সেই রিমান্ড থেকে ফেরত আসার পরবর্তীতে তাকে স্বাস্থ্য পরীক্ষা করতে বলতে পারবে। তাহলে দুইটা, একটা হচ্ছে রিমান্ডের পূর্বে ম্যাজিস্ট্রেট বলতে পারবে তার স্বাস্থ্য পরীক্ষা করে যেন রিমান্ডে নেওয়া হয়, আর একটা বিষয় হচ্ছে রিমান্ড থেকে যখন ফেরত আসবে তখনও তার স্বাস্থ্য পরীক্ষাটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 15 দিন কি একটানা হতে পারে? সর্বোচ্চ 15 দিন বলতে একটানা 15 দিন হতে হবে, ব্যাপারটা এমন না। ঠিক আছে? সর্বোচ্চ 15 দিনের জন্য রিমান্ডটা দেওয়া যাবে। দ্যাট মিনস হচ্ছে আপনার একজন ব্যক্তিকে একাধিকবার রিমান্ডে নেওয়া যাবে, সর্বমোট 15 দিনের বেশি হবে না। বুঝতে পেরেছেন? একটানাই 15 দিন এমন না, সর্বমোট 15 দিন। একবার আমি 3 দিন দিলাম, তারপর আবার যদি রিমান্ডের নতুন গ্রাউন্ড থাকে আবার 3 দিন দেওয়া যাবে, আবার 5 দিন দেওয়া যাবে, এইরকম সর্বমোট 15 দিন। আচ্ছা, এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এই যে তদন্ত কার্যক্রম আছে, এই তদন্ত কার্যক্রম পরিচালিত হওয়ার পর্যায়ে একটা জামিনের গ্রাউন্ড তৈরি হয়। বলা হয়েছে যদি 120 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম পরিচালনা শেষ না করতে পারে, তাহলে 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে এটা নতুন একটা জামিনের গ্রাউন্ড তৈরি করে। তাহলে এই যে জামিনের গ্রাউন্ডটা তৈরি করে, এই জামিনের গ্রাউন্ডটা কিভাবে তৈরি করে? দুইটা বিষয়। একটা হচ্ছে যে অপরাধটা হয়েছে, এই অপরাধের সাজা যদি আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা আপনার 10 বছরের বেশি কোনো দণ্ড হয়, তাহলে এইটা জামিন 120 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ না হলে জামিনটা দিতে পারবে সেশন আদালত। আর অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ এইগুলো ছাড়া, যেটাকে আমরা 10 বছরের কম বলে থাকি, 10 বছরের কম কারাদণ্ডের ক্ষেত্রে দিতে পারবে ম্যাজিস্ট্রেট। মানে দুইটা বিষয়, যে তদন্ত, এটা কিন্তু তদন্তের মেয়াদ বলে নাই, বলছে তদন্ত কার্যক্রম যদি পরিচালিত না হয়, এই 120 দিনের মধ্যে শেষ না হয়, তখন 120 দিন যদি আসামি কারাগারে থাকে, তাহলে আসামির একটা জামিনের গ্রাউন্ড তৈরি হয়। সেই জামিনের গ্রাউন্ডটা বলছে এই যে কে তখন জামিন দিতে পারে। ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরকম ফালতু কমেন্ট করবেন না, মেজাজটা গরম হয়ে যায়, বুঝছেন? আর আজ সারাদিন খোঁজ নাই, এখন কমেন্ট করতেছেন স্যার আমার টাকা তো পরিশোধ, আমি কেন ক্লাসে জয়েন করতে পারলাম না। হ্যাঁ, ধরে মানে মেজাজটা গরম হয়ে যায়। ঠিক আছে? এখন আমি কি জোর করে আপনাকে জয়েন করাবো? এটা ডিক্লাইন করে দিলাম। আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি। এরপর যে জিনিসটা, তাহলে পার্থক্যটা কোথায়? এটা এটা তদন্ত কার্যক্রমের মেয়াদ না যে এই দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আপনাদেরকে জোর করে ক্লাস করাবো? এরপরে অযথা কমেন্ট করলে গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবেন। সারাদিন ধরে বলতেছি, এরপরে যদি অযথা এখানে লিখেন একদম গ্রুপ থেকে লিভ নিতে হবে, বের করে দিব গ্রুপ থেকে। বিরক্ত করবেন না, জয়েন রিকোয়েস্ট দিবেন, আমি অ্যাকসেপ্ট করে নিব। সারাদিন চিল্লি করলে আপনার ক্লাসের সময় আসে এইগুলো অযথা এসএমএস শুরু করবেন। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে তাহলে বুঝেছেন কিনা যে কোশ্চেনটা ছিল আপনাদের। নতুন একটা বিধান আনয়ন করা হয়েছে, এটাকে বলা হয় 167 প্রিলির জন্য এতটুকু গুরুত্বপূর্ণ যে শোন অ্যারেস্টের বিধান। শোন অ্যারেস্ট, যেটাকে আমরা বলে থাকি অ্যারেস্ট দেখানোর যে বিধান, এই অ্যারেস্ট দেখানোর বিধানটা কোথায় আছে? অ্যারেস্ট দেখানোর বিধান আছে 167 ঠিক আছে? অ্যারেস্ট দেখানোর বিধানটা কি? অ্যারেস্ট দেখানোর বিধানটা হচ্ছে যদি কোনো ব্যক্তি পূর্বে কোনো মামলায়, অন্য কোনো মামলা জেল হেফাজতে থাকে, তাহলে এই ব্যক্তিকে আবার কি করা যাবে? এই ব্যক্তিকে পরবর্তীতে অন্য কোনো মামলায় যদি হাজত অ্যারেস্ট দেখাতে হয়, তাহলে 167 অনুযায়ী আবেদন করা, যেটাকে বলে শোন অ্যারেস্ট। জামিনের বিধানটা খুব সহজ।
120 দিনের মধ্যে তদন্ত শেষ না করতে পারলে জামিনের একটা গ্রাউন্ড তৈরি হয়। 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হতে পারলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন অথবা 10 বছরের বেশি যদি কারাদণ্ড থাকে তাহলে সেশন আদালত জামিন দিতে পারে। অন্যান্য ক্ষেত্রে 120 দিনের মধ্যে তদন্ত শেষ হয় নাই, মামলাটা নন বেইলেবল, তখন ম্যাজিস্ট্রেটও জামিন দিতে পারে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন 167 সাবসেকশন 5 অনুযায়ী। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন পুলিশ কর্মকর্তা যদি অবৈধভাবে কাউকে আটক করা হয় বা বেআইনিভাবে হয়রানিমূলক ভাবে যদি কোনো ব্যক্তিকে আটক করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কত ধারা অনুযায়ী? 220 ধারা অনুযায়ী পেনাল কোডের। এবং এইটা বলা কোথায়? এইটা বলা হচ্ছে 167 এর সাবসেকশন 3। 167 এর সাবসেকশন 3 তে বলছে যে যদি কোনো পুলিশ কর্মকর্তা হয়রানিমূলক আটক করে, পুলিশ কর্মকর্তা হয়রানিমূলক আটক করে, তাহলে এই হয়রানিমূলক আটক করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে 167 এর অনুযায়ী। এবং এই ব্যবস্থা গ্রহণ করতে পারবে কোন আইন অনুযায়ী? পেনাল কোডের 220 ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা যাবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে রিলিজের একটা বিধান আছে। তাহলে এই পুলিশ কর্মকর্তা যখন তদন্ত কার্যক্রম শেষ করে যদি দেখে যে এই যে ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ অপ্রতুল, তখন তাকে রিলিজ দিতে পারে। অপ্রতুল, এই যে রিলিজ বা মুক্তি, যেটাকে আমরা বলে থাকি মুক্তি, এই যে মুক্তি দেওয়ার বিধান আছে, এই মুক্তির বিধান হচ্ছে 169 ধারায়। ঠিক আছে, আশা করি বুঝেছেন। এখন এই তদন্ত কার্যক্রম যখন পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা পরিচালনা করবে, এই তদন্ত কার্যক্রম পরিচালনা করার সময় তিনি একটা ডায়েরি মেনটেন করবে। তিনি যে ডায়েরিটা মেনটেন করবে তাকে বলা হয় পুলিশ ডায়েরি। তাহলে এই যে পুলিশ ডায়েরির যে বিধানটা আছে, সেই পুলিশ ডায়েরির বিধান বলা হয়েছে পুলিশ ডায়েরি। সেই পুলিশ ডায়েরির বিধান বলা হয়েছে সেকশন 172-এ। তাহলে পুলিশ ডায়েরিটা কি? পুলিশ ডায়েরিটা হচ্ছে পুলিশ যখন তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন, এই তদন্ত কার্যক্রমে তিনি যে সকল কাজ করবেন সেই সকল কাজ যে ডায়েরিতে লিপিবদ্ধ করবে সেটাকে বলা হয় পুলিশ ডায়েরি। এখন এই পুলিশ ডায়েরি কিভাবে ব্যবহার করা যাবে এবং কিভাবে ব্যবহার করা যাবে না? এই পুলিশ ডায়েরি মামলার অনুসন্ধান এবং বিচারে সহায়ক হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে এটাকে মামলার অনুসন্ধানে ব্যবহার করা যাবে অথবা বিচারে ব্যবহার করা যাবে, কিন্তু এই পুলিশ ডায়েরি যেটাকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না, সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। এবং এই যে পুলিশ ডায়েরিটা হবে, এই পুলিশ ডায়েরিটা হচ্ছে একটা গোপন ডায়েরি, চাইলে যে কেউ দেখতে পারবে না। অর্থাৎ পুলিশ তদন্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পুলিশ যে সকল কাজ করে সেই সকল কার্যক্রম পুলিশ যে ডায়েরিতে লিপিবদ্ধ করে সেই ডায়েরিকে বলা হয় পুলিশ ডায়েরি। পুলিশ ঘটনাস্থলে যাবেন, যে সকল সাক্ষী আছেন সেই সাক্ষীদেরকে পরীক্ষা করবেন। এই সাক্ষীদেরকে পরীক্ষা করে তিনি যদি কোনো কিছু জব্দ করার প্রয়োজন হয় সেটা জব্দ করবেন, কাউকে যদি তল্লাশি করার প্রয়োজন হয় সেটা তল্লাশি করে সঠিকভাবে তিনি একটা রিপোর্ট প্রদান করবেন। এখন পুলিশ যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা কত ধারা অনুযায়ী দেয় বা কিভাবে দেয় সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে আমরা একটু তদন্ত রিপোর্ট নিয়ে কথা বলি। পুলিশ দুই ধরনের তদন্ত রিপোর্ট দিতে পারে। একটা তদন্ত রিপোর্ট দিবে সেকশন 173-এ, আর একটা তদন্ত রিপোর্ট দিবে সেকশন 173-এর বি এ অনুযায়ী। তাহলে দুইটা তদন্ত রিপোর্ট দিতে পারে। তাহলে আমরা দেখি যে তদন্ত রিপোর্ট, দেখেন তাহলে আমরা একটু তদন্ত রিপোর্ট নিয়ে কথা বলি। তদন্ত রিপোর্ট, তাহলে এটাকে বলা হয় ইনভেস্টিগেশন রিপোর্ট। এই যে তদন্ত রিপোর্ট, এই তদন্ত রিপোর্টটা পুলিশ প্রদান করবেন সেকশন 173 অনুযায়ী তদন্ত রিপোর্ট দিবে। এখন এখানে শুধুমাত্র যে শব্দটা ব্যবহার করা হয়েছে যে পুলিশ তার তদন্ত কার্যক্রম শেষ করার পরে অনতি বিলম্বে তদন্ত রিপোর্ট দেবে, বাট এখানে কি তদন্ত রিপোর্ট দেবে, কি হবে, এটা কিছু বলা নাই। তাহলে আমরা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এখানে দুই ধরনের তদন্ত রিপোর্ট পাই। একটাকে আমরা বলে থাকি চার্জশিট, আর একটাকে আমরা বলে থাকি এফআরটি বা ফাইনাল রিপোর্ট। এখন এই চার্জশিটটা কি?
যদি পুলিশ তদন্ত কার্যক্রম পরিচালনা করে দেখে ঘটনার সত্যতা পায় এবং ব্যক্তির সংশ্লিষ্টতা পায় ঘটনার সাথে, তাহলে এই পুলিশ তাদেরকে অভিযুক্ত করে যে রিপোর্টটা দেয় এটাকে বলা হয় চার্জশিট। আর ফাইনাল রিপোর্টটা কি? ফাইনাল রিপোর্ট হচ্ছে যখন এখানে এই বিষয়ের সত্যতা না পায়, তখন পুলিশ যে রিপোর্টটা দেয় সেটাকে আমরা বলে থাকি ফাইনাল রিপোর্ট। তাহলে একটা তদন্ত রিপোর্টে দুইটা বিষয় থাকতে পারে, চার্জশিটও থাকতে পারে, ফাইনাল রিপোর্টও থাকতে পারে। দেখা গেল 5 জন আসামি করা হয়েছে, 3 জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, 3 জনের বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, এই 3 জনের বিরুদ্ধে চার্জশিট দিল, আর বাকি কয়জনের বিরুদ্ধে পাওয়া যায় না, তাহলে বাকি 2 জনের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিতে পারে। তাহলে যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে চার্জশিট দিবে, আর যদি সংশ্লিষ্টতা না পাওয়া যায় তাহলে কি দিবে? ফাইনাল রিপোর্ট দিবে। আচ্ছা, এখন এই যে তদন্ত রিপোর্টটা দিল 173 ধারা অনুযায়ী, এই তদন্ত রিপোর্টের মাধ্যমে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে কি করবে? তাহলে এই তদন্ত রিপোর্টের মাধ্যমে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে তার একটা সুযোগ আছে, এই সুযোগটাকে আমরা বলে থাকি তিনি চাইলে আপনার নারাজি পিটিশন দিতে পারে। নারাজি পিটিশন, দেখা গেল পুলিশ কাউকে এফআইআর দিয়েছে অথবা পুলিশ চার্জশিট দিয়েছে, আপনি যে দ্বারায় চেয়েছেন, যে অভিযোগ করেছেন সেই অভিযোগে দেয় নাই, তখন আপনি কি করতে পারবেন? নারাজি পিটিশন দিতে পারবেন। নারাজি পিটিশন, এটার আরেক নাম হচ্ছে প্রোটেস্ট পিটিশন। এই প্রোটেস্ট পিটিশন মানে হচ্ছে আমি মানি না, ঠিক আছে? তাহলে এই নারাজি পিটিশনটা আপনি কত দিয়ে দিবেন? 200 ধারা অনুযায়ী এই নারাজি পিটিশন দিতে পারবেন, একটা সিআর কেসের মতো করে আপনি নারাজি পিটিশন দিতে পারবেন। আচ্ছা, একবার তদন্ত কার্যক্রম যদি শেষ হয়ে যায়, এই শেষ হয়ে যাওয়ার পরেও পুলিশ আবার সেই তদন্ত রিপোর্ট দিতে পারে, যেটাকে আমরা বলে থাকি সাপ্লিমেন্টারি চার্জশিট। কি বলে থাকি? সাপ্লিমেন্টারি চার্জশিট। তাহলে এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, যেটাকে আমরা বলে থাকি সম্পূরক চার্জশিট, এই সম্পূরক চার্জশিট কত ধারা অনুযায়ী দিতে পারে? সম্পূরক চার্জশিট দিতে পারে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেই ফৌজদারি কার্যবিধির 173(3)(b) অনুযায়ী দিতে পারে। এখন এইটা কখন দেয়? একবার পুলিশ তদন্ত কার্যক্রম পরিচালনা করার পরে যদি দেখা যায় তিনি কোনো মৌখিক বা দলিলিক অধিকতর সাক্ষ্য পেলেন, তাহলে যদি তিনি কোনো মৌখিক বা দলিলিক অধিকতর সাক্ষ্য পায় তখন তিনি অধিকতর তদন্ত করতে পারে 173(b) অনুযায়ী অধিকতর তদন্ত। তাহলে যদি কোনো পুলিশ নতুন কোনো সাক্ষ্য পায় তাহলে এই একই ঘটনার উপর ভিত্তি করে তিনি অধিকতর তদন্ত করতে পারে। এই যে অধিকতর তদন্ত করতে পারে এটাকে আমরা বলে থাকি ফার্দার ইনভেস্টিগেশন। এই ফার্দার ইনভেস্টিগেশনের উপর ভিত্তি করে যে তদন্ত রিপোর্টটা দেওয়া হয় এটাকে বলা হয় সাপ্লিমেন্টারি চার্জশিট অথবা সম্পূরক চার্জশিট। বুঝতে পেরেছেন? তাহলে একবার তদন্ত কার্যক্রম পরিচালনা করার সময় যে সকল তথ্য প্রমাণ পাওয়া যায় না, পুলিশ যদি পরবর্তীতে এই সকল তথ্য প্রমাণ পায় তাহলে তিনি কি করতে পারবে? আবার তদন্ত কার্যক্রম পরিচালনা করে সম্পূরক চার্জশিট। বুঝতে পেরেছেন কিনা? এটা যদি বোঝা যায় তাহলে আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরেকটা তদন্ত রিপোর্টের কথা বলেছিলাম, যেটাকে আমরা বলে থাকি ইন্টারিম তদন্ত রিপোর্ট। ঠিক আছে? অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট। সেই অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টটা নিয়ে আমরা একটু কথা বলবো। এই তদন্ত রিপোর্ট নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট, তাহলে আমরা বললাম পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা 2 ধরনের তদন্ত রিপোর্ট দিতে পারে। আরেকটাকে আমরা বলে থাকি অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট। এই যে অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টটা দিবে 173(a) অনুযায়ী। এই তদন্ত রিপোর্টটা কখন দিবে? এই তদন্ত চলমান থাকা অবস্থায়। এই তদন্ত চলমান থাকা অবস্থায় এই অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টটা কে চাইতে পারবে? এসপি চাইতে পারবে বা পুলিশ কমিশনার চাইতে পারবে। এসপি বা পুলিশ কমিশনার অথবা আপনার সমপর্যায়ের যে কর্মকর্তা আছে, সমপর্যায়ের
কর্মকর্তারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টটা চাইতে পারে। ঠিক আছে, এখন এই যে অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টটা চাইবে, এই অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টটা চাইলে কি করতে পারবে পুলিশ? তদন্ত প্রতিবেদনে যদি অভিযুক্ত করার মতো যে তদন্ত করেছেন, এই তদন্ততে যদি অভিযুক্ত করার মতো তার কোনো আপনার হচ্ছে না থাকে, আহ কোনো সাক্ষ্য না থাকে, তখন তিনি এই অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট দিয়ে অব্যাহতি চাইতে পারবেন। অব্যাহতি চাইলে যিনি ম্যাজিস্ট্রেট অথবা ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনাল অথবা ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে এই তদন্ত চলাকালীন সময় পর্যন্ত ওই ব্যক্তিকে অব্যাহতি পান। এখন যখন তিনি 173 দ্বারাই দিব অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট, যদি তিনি 173-এর রিপোর্টটা প্রদান করে, 173-এ এখানে দেবে তিনি তদন্ত রিপোর্ট। যাকে এই অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টে অব্যাহতি চাওয়া হয়েছিল তার বিরুদ্ধে আবার 173-এর রিপোর্টে তাকে যুক্ত করার সুযোগ আছে। দেখা গেল যখন অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টটা দিয়েছে তখন তার বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যায় নাই, প্রাথমিক সাক্ষ্য প্রমাণ ছিল না, তখন অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টটা দিয়েছে। কিন্তু এখন দেখা গেল তার বিরুদ্ধে নতুন তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তাহলে তার বিরুদ্ধে দেওয়া যাবে 173 ধারা অনুযায়ী চার্জশিট দেওয়ার সুযোগ রয়েছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টের ভিত্তিতে আদালত তাকে কি দিবে? অব্যাহতি দিবে। নট খালাস, নট মুক্তি, নট হচ্ছে কি হবে? অব্যাহতি হবে। কে চাইতে পারবে, কখন দিতে পারবে? তাহলে 173-এর যে এটা আছে, এই যে রিপোর্টটা দিবে সেটা কিন্তু 173-এর রিপোর্টের আগে দিতে হবে। 173-এর দ্বারা রিপোর্ট দিলে 173-এর এতে আর রিপোর্ট দেওয়ার কোনো সুযোগ নাই। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তদন্ত যে কার্যক্রমের মেয়াদ, কতদিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। তাহলে তদন্তের সময়সীমা নিয়ে কথা বলছে, 173-এর বি দিয়ে কথা বলছে। তাহলে তদন্তের সময়সীমা, তাহলে এখানে বলছে 60 কার্য দিবসের মধ্যে, 60 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। অর্থাৎ যেদিন পুলিশ তদন্তের ভার পেলেন সেই তদন্ত ভার পাওয়ার পরবর্তী 60 কার্য দিবসের মধ্যে তিনি তদন্ত শেষ করবেন। এখন এই যদি 60 কার্য দিবসের মধ্যে তিনি তদন্ত শেষ না করতে পারে তাহলে কি করবেন? তিনি হচ্ছে ব্যর্থ হলে তিনি ব্যর্থতার কারণ তার ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। ডায়েরিতে লিপিবদ্ধ করে তিনি যে ম্যাজিস্ট্রেট আছেন সেই ম্যাজিস্ট্রেটকে অবগত করে অনুমোদন নিয়ে তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট ইচ্ছা অনুযায়ী যে ডেট দিবে সেই ডেটের মধ্যে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। ঠিক আছে, তাহলে 60 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না করতে পারে তাহলে তাকে কি করতে হবে? কেন পারল না সেটা তার ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে, ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে, তার অনুমোদন নিতে হবে। এই অনুমোদন নিয়ে ম্যাজিস্ট্রেট যে দিন নির্ধারিত করলো, যে সময় বৃদ্ধি করলো, সেই বৃদ্ধিকৃত সময়ের মধ্যে তাকে তদন্ত রিপোর্ট দিতে হবে বা তদন্ত শেষ করতে হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন বলেন 157 থেকে 173-এর যে বি ধারা পর্যন্ত দেখলাম সেই বি ধারার মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন না থাকে তাহলে আরো কয়েকটা বিষয় একটু আমরা দেখার চেষ্টা করব।
জি, 60 কার্য দিবস, 60 ওয়ার্কিং ডেজ। হ্যাঁ, পরবর্তীতে কার্যক্রম অগ্রসর হবেন, রাইট, ঠিক আছে। আচ্ছা, আজকে আরো বেশ কিছুক্ষণ পড়াইতে চাইছিলাম যে আমলে গ্রহণ শেষ করব, বাট আপনাদের অনেকে আছেন যারা হচ্ছে গ্রুপের নোটিশ টোটিস দেখেন না। তো এই না দেখার কারণে পরবর্তীতে ক্লাস শুরু করলে এই অতিরিক্ত অযথা এসএমএস দেন। সুতরাং আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আমাদের আগামীকালকে ক্লাসে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো পড়াই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।